বাজেটে বাতিল হতে পারে পদ্মা সেতুর জন্য মোবাইল সেবায় আরোপিত 1% সারচার্জ। কমছে 300 টাকার সিম কর। 15 বছরে প্রথমবার করের বোঝা কমার প্রতীক্ষায় অপারেটররা। বৈশ্বিক অস্থিরতার মধ্যেও জ্বালানি আমদানিতে রেকর্ড। বছর ব্যবধানে এসেছে দ্বিগুণ। হরমুজ এরিয়ে স্পট মার্কেট থেকে সংকট সামাল। মজুর সক্ষমতা বাড়ানোর পরামর্শ। আওয়ামী লীগ এমপি মন্ত্রীর দেশে থাকা 30,000 কোটি টাকার অবৈধ সম্পদ জব্দ। আইনি মারপ্যাচে আসছে না বিদেশেরগুলো। লুটের অর্থ দ্রুত রাষ্ট্রীয় কোষাগারে ফেরানোর তাগিদ। কুষ্টিয়ার বোগামে কোরবানির পশুর চামড়া সংগ্রহের প্রস্তুতি। ট্যানারি মালিকদের বকেয়া থাকায় কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা। সরকারি হস্তক্ষেপের দাবি ব্যবসায়ীদের। এবং বেইজিংয়ে ট্রাম্প শির রুদ্ধদ্বার বৈঠক। বিনিয়োগ বাড়ায় এশিয়ার শেয়ার বাজারে উত্থান। লেনদেনের শীর্ষে এআই ভিত্তিক প্রতিষ্ঠান। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। উদ্বোধনের 4 বছর পর আসছে বাজেটে বাতিল হতে পারে পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল সেবায় আরোপিত 1% সারচার্জ। গ্রাহককে স্বস্তি দিতে বিদ্যমান সিম কর 300 টাকা থেকে কমানো হচ্ছে। মোবাইল অপারেটররা বলছে, প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে 15 বছরে প্রথমবারের মতো কমবে করের বোঝা। প্রান্তিক পর্যায়ে সেবা বাড়াতে গ্রাহকের ওপর আরোপিত 5% ভ্যাট শূন্যে নামানোর দাবি ব্রডব্যান্ড সেবাদাতাদের। শুভ খানের রিপোর্ট। ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সরাসরি যোগাযোগ স্থাপনে 2022 সালে চালু হয় পদ্মা সেতু। প্রকল্পের অর্থায়ন থেকে বিশ্বব্যাংক সরে গেলে 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে 2016 সালের মার্চ থেকে মোবাইল সেবায় 1% সারচার্জ আরোপ করে সরকার। সেতু চালু হলেও এখনও প্রতি 100 টাকায় 1 টাকা সারচার্জ দিচ্ছেন 18.5 কোটির বেশি মোবাইল সিম সংযোগধারী। এছাড়া সম্পূরক শুল্ক 20%, কার্যকরী ভ্যাট দিতে হয় 18%। প্রতিটি সিম কেনা বা রিপ্লেস করতে গুনতে হয় 300 টাকা। শুল্কের চাপে কমছে না ভয়েস কল কিংবা ইন্টারনেট খরচ। আগে 120 টাকার প্যাকেজ নিতাম, এখন আমার 230 টাকার প্যাকেজ নিতে হয়। ডাটা কিনে চালানোর মতো সামর্থ্য বর্তমানে নাই। কল রেটটা একটু কমায় ফেলে, ইন্টারনেটের দামটাও কমালে ভালো হয় আমাদের। মোবাইল অপারেটর সূত্র বলছে, গত 10 বছরে সরকারকে প্রায় 1,80,000 কোটি টাকা রাজস্ব দিয়েছে তারা, যেখানে সারচার্জে প্রায় 2,800 কোটি টাকা। একটা ব্রিজের জন্য করেছিল এবং অনেক আগে শেষ হয়ে গিয়েছে, তাও এখনো চলছে। সিম ট্যাক্স যেটা আছে এটা একটু যদি কমানো যায় কিনা, এবং দিস আর দি থিংস উই হ্যাভ রিকোয়েস্টেড। গভর্নমেন্ট বলছে যে আমরা এটা দেখতে পারি। এছাড়া চলতি বছরেই 16,851 কোটি টাকা মূল্যের তরঙ্গ নবায়ন করতে হবে বেসরকারি 3 অপারেটরকে, যেখানে 7.5% হারে ভ্যাট দিতে হবে 1,284 কোটি টাকা। এ অবস্থায় করের বোঝা কমানোর দাবি তাদেরও। পৃথিবীতে কোথাও স্পেকট্রামের উপর ভ্যাট নেওয়া হয় না। আমাদেরকে যদি এই সেম হারে স্পেকট্রাম দিয়ে যেতে হয়, তাহলে কিন্তু ভবিষ্যতের ইনভেস্টমেন্ট অনেক কমে আসবে। ব্রডব্যান্ড সেবায় 5% হারে ভ্যাট দিচ্ছেন প্রায় 1.5 কোটি গ্রাহক। এই ভ্যাটের সঙ্গে রাউটার ও নেটওয়ার্কিং পণ্য আমদানিতে কর হার শূন্যে নামানোর দাবি ব্রডব্যান্ড সেবাদাতাদের। সরকারের প্রতি অনুরোধ থাকবে যে প্রান্তিক পর্যায়ে গ্রাহক এখন যেটা 5% ভ্যাট দিচ্ছে, এটা 0%-এ নিয়ে আসা সম্ভব হয় কিনা। এদিকে টেলিকম খাতে করের বোঝা কমানোর আশ্বাস দিয়েছে সরকারও। আমাদের কনজিউমারের কাছ থেকে 38% ট্যাক্স নিচ্ছি, আবার অনেক কোম্পানির কাছ থেকে আমরা 2% নিচ্ছি, 4% নিচ্ছি। দ্যাট ইজ নট রাইট। বর্তমানে দেশে মোবাইলে সেবা দিচ্ছে 4টি অপারেটর, আর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে 2,500-এর বেশি প্রতিষ্ঠান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন রবি আজিয়াটার চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম। জনাব শাহেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এ সময় বাণিজ্যে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর শাহেদ ভাই, একটু শুরুতে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আসছে বাজেট। নানা খাতের যারা আপনারা আছেন ব্যবসায়ী, তারা বিভিন্নভাবে দাবি জানাচ্ছেন। এবারের বাজেট সামনে রেখে আপনাদের প্রত্যাশা কি, যদি একটু বলেন। আমাদের প্রথম প্রত্যাশা নতুন সরকারের কাছ থেকে, নতুন সরকার যেভাবে কানেক্টিভিটিকে প্রায়োরিটি দিয়েছে, এবং এখনও আমরা যেখানে প্রায় 50% জনগণকে আমাদের কানেক্টিভিটির আওতায় আনতে পারিনি,
স্পেশালি ইন্টারনেট কানেক্টিভিটি, আমাদের প্রস্তাবনাটা হচ্ছে এই 50% জনগণকে আমি যদি ইন্টারনেট কানেক্টিভিটি এবং ডিজিটাল ইকোনমির মধ্যে আনতে চাই, তাহলে আমাদেরকে ট্যাক্স বার্ডেনটা কমাতে হবে। আমাদের ট্যাক্স বার্ডেন কমলে শর্ট টার্মে হয়তো সরকার কিছুটা রেভিনিউ কম পাবে, কিন্তু লং টার্মে অনেক বেশি রেভিনিউ আসবে তখন, যেহেতু 50% লোক অন্তপক্ষে সেখান থেকে যদি একটা সিগনিফিক্যান্ট নাম্বার যদি এই ডিজিটাল ইকোনমিতে পার্টিসিপেট করতে পারে, তাহলে আমাদের জনগণের জন্য পুরো আপনার যে সার্ভিসটা, যে ডিজিটাল সার্ভিসগুলো, এগুলো অ্যাফোর্ডেবল হবে। এই মুহূর্তে অনেকের কাছে সেটা অ্যাফোর্ডেবল না, বিশেষ করে ট্যাক্সেশনের কারণে। আমাদের যে কোনো জনগণ যখন 100 টাকা রিচার্জ করে, তার প্রায় 55 থেকে 56 টাকা ক্ষেত্র বিশেষে এখানের মধ্যে ট্যাক্স আপনার আছে। 100 টাকার মধ্যেই 56 টাকা হচ্ছে ট্যাক্স। এখন এরপরে হচ্ছে আবার রেগুলেটরি কিছু বাইন্ডিংয়ে 28 টাকা মতন আপনার বিভিন্ন পার্টনারদেরকে ফিস দিতে হয়। এরপরে আমার যে অপারেটিং এক্সপেন্সে, সেখান থেকে আমার প্রফিটবিলি রেখে পরবর্তী ইনভেস্টমেন্ট করাটা খুবই দুঃসাধ্য। সো এই কারণে আমরা বারবার করে বলে আসছি আমাদের দুটো জিনিস এখানে, একটা হচ্ছে কনজিউমার ট্যাক্সটা ইমিডিয়েটলি কমানো, আর একটা হচ্ছে এন্ট্রি ব্যারিয়ারগুলো কমানো। সেক্ষেত্রে যদি বলি যে আপনারা যে কমানোর বিষয়গুলো বলছেন, সেটি আসলে গভর্নমেন্টের সাথে আলোচনা যখন হয়েছে, আপনাদের বাজেটের আগে তো আপনাদের আলোচনা হয়েছে, সেই জায়গায় আসলে কতটুকু আশান্বিত হয়েছেন, কি অবস্থা? আমরা খুবই আশান্বিত এবার, যদিও আমাদেরকে এর আগের বছরও কিছুটা আশা দেওয়া হয়েছিল, বাট গত বছর কিছুই হয়নি। আমরা আশা করছি এই বছর সরকার জিনিসটাকে সিরিয়াসলি দেখবে। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আছে, এবং এখানে অনেক কিছুই দেখার বিষয় আছে, শর্ট টার্ম থেকে লং টার্ম। আগের সরকারগুলোতে আমরা যেটা দেখেছি, সবাই একটা শর্ট টার্ম ইম্প্যাক্টের ভয়ে আর কিন্তু অনেক ডিসিশন নিতে পারতেন না। সো আমরা আশা করছি এখানে একটা সাহসী পদক্ষেপ আসবে। শর্ট টার্ম গেনের কথা বাদ দিয়ে যদি আমরা একটা লং টার্ম গেনের দিকে যেতে পারি, তাহলে আমাদের জনগণ উপকৃত হবে, আমাদের দেশ উপকৃত হবে। আমরা আশ্বাস পেয়েছি যে সিম ট্যাক্স, বিশেষ করে সিম ট্যাক্সের জায়গাগুলোতে সরকার একটু পুনর্বিবেচনা করবেন, কারণ সিম ট্যাক্সটা হচ্ছে প্রথম ব্যারিয়ার নেটওয়ার্কে আমার কাস্টমারকে আনার ক্ষেত্রে। সেক্ষেত্রে সিমের বিষয়ে যেটি বললেন, সেটা হচ্ছে যে আমরা ধর নতুন কোনো সিম কিনতে যাই এবং সেই 2 মাস কি 6 মাস পরে আবার সেটি বন্ধ হয়ে যায় যদি ইউজ না করে গ্রাহকরা, সেক্ষেত্রে আসলে এখানে পলিসিগত কি অবস্থা হতে পারে? আপনারা যারা অপারেটর আছে তাদের পলিসিতে কি আসলে এখানে 6 মাস পরে কি 1 বছর পরে সিম কি বাতিল করে দেন আপনারা, নাকি এটাই ব্যবহার না করলে এটি পলিসি, এটাই যদি ক্লিয়ার করেন। যে একটা সিম যখন আপনি কিনেন, আপনি আপনার এনআইডি দিয়ে আপনার নামে আপনি একটা সিমটা কিনছেন, আপনি ফিঙ্গারপ্রিন্টস দিচ্ছেন, সেটা কিন্তু আপনার সিম। কিন্তু দেখা যাচ্ছে আপনি যখন 300 টাকা দিয়েছেন, আলটিমেটলি তো টাকাটা আপনিই দেন। হয়তো আমরা আগে দিয়ে দিই, কাস্টমার পরে দেয়, কিন্তু টাকাটা কাস্টমারেরই টাকা। সো এই টাকাটা আপনি যখন দেন, আপনি আবার সিমটা নষ্ট হয়ে গেল, সিমটা হারিয়ে গেল, আপনাকে আবারও 300 টাকা দিতে হচ্ছে। এটা ডবল ট্যাক্সেশন, এবং এটা একটা আননেসেসারি, কারণ আপনার সিম ট্যাক্সটা আরোপ করা হয়েছিল কানেক্টিভিটির উপর। আপনি যখন একবার কানেকশন নেবেন, আপনাকে একটা ট্যাক্স দিতে হবে। সো আপনি কিন্তু ট্যাক্স দিয়ে দিয়েছেন, কিন্তু রিপ্লেসমেন্টের ক্ষেত্রে যখন আবার ট্যাক্স ধার্য করা হয়, এটা আমার কাস্টমারদের জন্য খুবই অ্যানোয়িং, এবং এটা বড় ধরনের একটা বাধা তৈরি করে। তখন দেখা যায় যে কারো সিম যদি বন্ধ হয়ে যায়, সে ওই নেটওয়ার্কে থাকে না, তার হয়তো অন্য সিম থাকলে সে ওটা অন্য সিম দিয়ে ইউজ করে, অথবা এটা বার্ডেনটা তার জন্য একটা নিতে হয়। এবং এইভাবে কিন্তু আমাদের এই কস্টগুলো ইনক্রিজ করছে। আপনার মানুষ যখন কমপ্লেন করে যে ডেটার দাম বেশি, মানুষ যখন কমপ্লেন করে যে আপনার ভয়েস প্রাইসটা বেশি, এই কস্টগুলো কিন্তু সবই অ্যাকুমুলেট হচ্ছে। সো সিম ট্যাক্সটা আমরা হয়তো আগে দিয়ে দিই, কিন্তু কাস্টমার কিন্তু আলটিমেটলি এগুলো সব কিছুর উপর ইম্প্যাক্ট আছে। সো এটা বিবেচনা করে আমাদেরকে এই বছর আমাদের জাতীয় রাজস্ব বোর্ড আশ্বাস দিয়েছেন যে ওনারা এই জিনিসগুলো পুনর্বিবেচনা করবেন এবং সরকারের সাথে আলোচনা করবেন। আমরা ভালো প্রোগ্রেস দেখতে পাচ্ছি, আমরা আশা করছি এই জায়গাটাতে কিছু একটা হবে। তরঙ্গ আপনাদের নবায়ন করতে হবে আমরা যতটুকু জানতে পেরেছি, সেখানেও প্রায় ভ্যাটের হার 7.5%। সেক্ষেত্রে আসলে সেখানে কি অবস্থা, আপনাদের কোনো দাবি আছে কিনা? প্রথম কথা হচ্ছে এই ধরনের 7.5% ভ্যাট, এটা কিন্তু ভ্যাটের যে প্রিন্সিপালটা আছে সেটার বিরুদ্ধে। ভ্যাট হওয়া উচিত 15%। এটা আমরা এখন 7.5 দিই, আমাদের আসলে দেওয়া উচিত 15%, কিন্তু এই 15% দিলে আমার আবার সে ভ্যাটের কিছুটা আমি রিবেট পাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে আমি কোনো রিবেট পাচ্ছি না। তার মানে হচ্ছে বাংলাদেশের সমস্ত বিজনেসই কিন্তু এই ইনপুট ট্যাক্সের উপর আপনার রিবেটটা পায়, কিন্তু একমাত্র মোবাইল অপারেটররাই পায় না। সো এটা খুবই আনফেয়ার, এবং আমরা বলেছি পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে স্পেকট্রামের উপর ভিএটি আরোপ করা আছে, এবং এটা নিয়ে অনেক দেশে আইনি লড়াই হয়েছে, এবং সব ক্ষেত্রেই
বলা হয়েছে যে স্পেকট্রামের উপর ভিএটি হতে পারে না, কারণ স্পেকট্রামটা ইউজ করে আমি সার্ভিস তৈরি করছি, কাস্টমার সার্ভিসের উপরে কিন্তু ভ্যাট দিচ্ছে। সো সুতরাং আপনি স্পেকট্রাম স্টেজে কেন ভ্যাট নেবেন? সো আসলে স্পেকট্রামের উপর ভ্যাট হওয়া উচিত না। স্পেকট্রামটা মনে রাখতে হবে এটা কিন্তু একটা আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে আমাদের মানে আইটিউর মাধ্যমে, যেটা ইউনাইটেড নেশনসের একটা টেলিকমিউনিকেশনস উইং, তাদের মাধ্যমে আমাদেরকে স্পেকট্রামটা দেওয়া হয়। বাংলাদেশ সেই স্পেকট্রামটা অকশন করে এবং অপারেটরদেরকে দেয়। সুতরাং আপনি এখানে কোনো ক্ষেত্রে কিন্তু সরকার কোনো খরচ নেই, এটা কিন্তু সরকারের কাছে এটা আপনার ফ্রি এবং এটা একটা ন্যাশনাল রিসোর্স, কারণ এটা লিমিটেড। সো এখানে আমি কিন্তু অলরেডি একটা স্পেকট্রাম ফি দিচ্ছি, যেটা কিন্তু অলরেডি এ ট্যাক্স। সো ট্যাক্সের উপর আবার ভিটি আমরা কেন দিব? এই ডিবেটটা চলছে এবং আমরা মনে করি তরঙ্গের উপরে পৃথিবীর কোথাও এটা নেই, এটা বাংলাদেশের জন্য ইউনিক, এটা উইথড্র করা উচিত। আর যদি উইথড্র নাও করে সেক্ষেত্রে এটা 15% হওয়া উচিত এবং সেখানে আমাদেরকে অবশ্যই রিবেট দেওয়া উচিত, কারণ এখানে একটা বড় ধরনের আনফেয়ার প্র্যাকটিস যেটা তৈরি হয়েছে সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। জনাব শাহেদ, আলোচনা শেষ পর্যায়ে আমরা অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনা যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম টেলিকমিউনিকেশন শাসন বাজেটে সর্ব অবস্থা। সব মিলে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আলোচনার জন্য রবি আজিজ ডাক্তার, সিসিআর কর্মকর্তা শাহেদ আলম। দাম সহনীয় রাখতে ধান, চাল, ভোজ্য তেল, চিনি, ডাল, আটা, ময়দা, পেঁয়াজ সহ বিভিন্ন মশলার উপর থাকা উৎসে কর বাতিলের প্রস্তাব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আজ প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হচ্ছে এ বিষয়ে খসড়া। বৈঠকে অনুমোদন পেলেই চূড়ান্ত করা হবে নতুন বাজেটে। খসড়ায় বলা হয়, ইউনিয়ন পর্যায়ে ব্যবসায়ীদের দিতে হবে বার্ষিক 12,000 টাকার ভ্যাট। রফতানি প্রণোদনার উপর কর 10% থেকে বাড়িয়ে 20% করা হতে পারে। এছাড়া ব্যাটারি চালিত অটোরিকশাকেও করের আওতায় আনার উদ্যোগ নিয়েছে এনবিআর। সিটি কর্পোরেশন এলাকার জন্য বছরে 5 আর পৌরসভার জন্য যা হতে পারে 2,000 টাকা। নতুন বাজেটে দামি মোটরসাইকেল, প্রাইভেট কার, বিমানেও বাড়তি কর বসানোর পাশাপাশি বিলাসবহুল ব্যক্তিগত বৈদ্যুতিক গাড়ির আগাম কর বাড়ানোর পরিকল্পনা রয়েছে সংস্থাটির। তবে ব্যক্তি পর্যায়ে সুদের আয়ের ওপর উৎসে কর বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে জাতীয় রাজস্ব বোর্ড। ওমানে প্রাইভেট কারের এসি বিস্ফোরণে 4 ভাইয়ের মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছে তার কাছে। চট্টগ্রামের ওমানে 4 ভাই নিহতের ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। সেক্ষেত্রে আমরা দেখছি সেই পরিবারটির সামনে আমরা কিন্তু অবস্থান করছি এবং আমরা এখানে আসার পর যেটি দেখছি, এই খবরটি ছড়িয়ে পড়ার পর এবং স্থানীয় মানুষজন যারা রয়েছে তারা কিন্তু সবাই আসছেন এবং এখানে তারা আসার চেষ্টা করছেন। এবং এখানে আসার পর আমরা আসলে পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারিনি। তার কারণ হচ্ছে 4 ভাইয়ের তারা মূলত 5 ভাই, 4 ভাই ওমানে থাকতো। সেক্ষেত্রে তাদের যে বয়স্ক মা রয়েছে, মাকে কিন্তু এখনও এই দুর্ঘটনার খবরটি জানানো হয়নি। সে কারণেই কিন্তু আসলে আমাদের কেউই কিন্তু পরিবারের সাথে কিন্তু কথা বলতে পারেনি। তবে কি কারণে এই দুর্ঘটনা সেটি কিন্তু আসলে তারাও নিশ্চিত নয়। তবে আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা যতটুকু শুনেছেন এসি বিস্ফোরণে কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে এই ঘটনার পিছনে অন্য কোনো যদি রহস্য থেকে থাকে সেটি উদ্ঘাটনের জন্য কিন্তু বাংলাদেশ সরকারের প্রতি তা কিন্তু এখানকার যারা স্থানীয় সাধারণ মানুষজন রয়েছে তারা এই বিষয়টি আহ্বান জানিয়েছেন। এবং যেদিন দুর্ঘটনা ঘটে এখানে যারা 4 ভাই একসাথে ছিল তাদের মধ্যে 2 ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল। সেক্ষেত্রে বিয়ের বাজার করতে তারা যাচ্ছিল। সেই বিয়ের বাজার করতে যাওয়া অবস্থায় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আগামী 15ই মে কিন্তু 2 ভাই দেশে আসারও প্রস্তুতি নিচ্ছিলেন এবং শেষ মুহূর্তে তাদের যে কেনাকাটা, সেই কেনাকাটা করার উদ্দেশ্যে কিন্তু তারা ওমানে বাজারের উদ্দেশ্যে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। তবে কি কারণে আসলে এই দুর্ঘটনা বা এর পিছনে অন্য কোনো বিষয় আছে কিনা সেই বিষয়টি কিন্তু পরিবারের সদস্যরা নিশ্চিত করে বলতে পারছে না। তবে তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যাতে এই ঘটনা সুষ্ঠু তদন্ত হয়, এটি কি দুর্ঘটনা নাকি অন্য কোনো বিষয় রয়েছে সেই বিষয়টিকে নিশ্চিত হওয়ার জন্য সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন এবং অতি দ্রুত যাতে তাদের মরদেহ দেশে নিয়ে আসতে পারে সেই জন্য কিন্তু সরকারের কাছে আমরা দেখেছি তাদের যে খালাতো ভাই রয়েছে তারা আহ্বান জানিয়েছে, সেই বিষয়টি আমরা দেখছি। এবং এই ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখছি আশেপাশের এলাকার মানুষজন থেকে শুরু করে সবাই কিন্তু এই রাঙ্গুনি এলাকার যে বাসার লালানগর এলাকার যে বাড়িটি রয়েছে এখানে আসতে শুরু করেছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে এখানকার সর্বশেষ খবর।
ওমানে দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের গ্রামের বাড়ির সবশেষ অবস্থা জানতে এখন সরাসরি ছিলাম চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। এক বছরে দুর্নীতিবাজদের দেশ বিদেশে থাকা 40,000 কোটি টাকার সম্পদ জব্দের আইনি আদেশ পেয়েছে দুদক। এর মধ্যে দেশে প্রায় 30,000 কোটি টাকার সম্পদ জব্দ করলেও বিদেশে থাকার সম্পদে তাদের নিয়ন্ত্রণ নেই। বিশেষজ্ঞরা বলছেন আইনি মারপ্যাচে আটকে আছে জব্দের প্রক্রিয়া। তাসলিম তৌহিদের প্রতিবেদন। গাজীপুরে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক সিদ্দিকীর বাগানবিলাস নামের বিশাল বাগান বাড়ি। জেলার ফাউকাল এলাকাতেও ডুপ্লেক্স ভবন সহ এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। এসব বাড়ি ছাপিয়ে রাজধানীর অভিজাত এলাকায় রয়েছে তারেক সিদ্দিকীর প্লট ও ফ্ল্যাট। বারিধারা আবাসিকের পার্ক ভ্যালিতে বিলাসবহুল ফ্ল্যাট ছাড়াও আছে বারিধারার ডিওএইচএসে 7 তলা বাড়ি। আদালতের আদেশে ইতোমধ্যে এসব সম্পদ জব্দ করেছে দুদক। অন্যদিকে গত বছরের জুনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের যুক্তরাজ্যে থাকা 1025 কোটি টাকা মূল্যের 343টি বাড়ি এবং 35 কোটি টাকা সমপরিমাণ সম্পদ ফ্রিজ করেছে সেদেশের এনসিএ। দুদকের তৎপরতার পরেই এই পদক্ষেপ নেয় ব্রিটিশ কর্তৃপক্ষ। দুদকের তথ্যমতে 2025 সালে বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও সুবিধাভোগী ব্যবসায়ীদের দেশে বিদেশে প্রায় 40,000 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। এর মধ্যে দেশে থাকা সম্পদের পরিমাণ 30,000 কোটি টাকা, আর বাকি সম্পদ রয়েছে বিদেশে। রাষ্ট্র কর্তৃক মামলায় বা অনুসন্ধানের রায় শেষ হওয়া পর্যন্ত যাতে সম্পদগুলো বেহাত না হয় সেজন্য আমাদের অবরুদ্ধকরণ করা হয়ে থাকে। তবে বিদেশে থাকা সম্পদ জব্দের ক্ষেত্রে দুদকের সফলতার রেকর্ড খুব একটা দীর্ঘ নয়। সংস্থাটির সাবেক এই মহাপরিচালক মনে করেন কাগজে কলমে জব্দ দেখানো হলেও বাস্তবে সম্পদ ফিরিয়ে আনা বেশ কঠিন। আমাদের সময় পর্যন্ত দেখি নাই যে বাইরের দেশের কোনো সম্পদ বা অর্থ ক্রোক বা ফ্রিজ করা হয়েছে। রাষ্ট্রের ভূমিকাটা যদি হয় তাহলে আপনার এই ক্রোক ফ্রিজগুলো কার্যকর হতে পারে, কিন্তু রাষ্ট্র সেই ভূমিকা নেয় না। জাতীয় দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির এই নেতা মনে করেন কেবল জব্দ করলেই হবে না, আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরাতে হবে। যেই কয়জন জাজ আর যেই পরিমাণ মামলা, এই পরিমাণ জজ বাংলাদেশে নাই, যার জন্য মামলা হয় ঠিকই, বিচার আর হয় না। আর বিচার যখন হয় তখন আর এটার কোনো গুরুত্ব থাকে না, প্রমাণ করা যায় না যে দুর্নীতির মাধ্যমে অর্জনটাকে সে ভোগ করতে পারে নাই। ইতিমধ্যে সে যেভাবে পারে বেঁচে দেয়, অমুক করে তমুক করে, তার ভোগ করে, তার সাজারা ইনভিজিবল হয় না। দুর্নীতিবাজদের লুট করা সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে নিতে সরকারের সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ বিশ্লেষকদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময় বাণিজ্য। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানির বৈশ্বিক বাজারে অস্থিরতার মধ্যেও গত 70 দিনে 97টি জাহাজে 27 লাখ মেট্রিক টন এলপিজি, এলএনজি, ডিজেল, ক্রুড অয়েল এবং জেট ফুয়েল আমদানির রেকর্ড গড়েছে বাংলাদেশ, যা গত বছরের এই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। শাখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর 1 মাস থেকে 10 মে পর্যন্ত 70 দিনে জ্বালানিবাহী অন্তত 97টি জাহাজ নোঙর করেছে চট্টগ্রাম বন্দরে। এর মধ্যে একক হিসেবে পরিশোধিত ডিজেল এসেছে 30টি জাহাজে। এর বাইরে 24টি জাহাজে আমদানি করা হয় এলপিজি এবং এলএনজি আসে 20টি জাহাজে। জেট ফুয়েল, ফার্নেস অয়েল এবং অপরিশোধিত জ্বালানি তেলবাহী আরও 23টি জাহাজ এখন চট্টগ্রাম বন্দরের বার্থিংয়ে। বৈশ্বিক সমস্যা শুরু হওয়ার পর থেকে চট্টগ্রাম বন্দরে এখনো পর্যন্ত 100-এরও অধিক জ্বালানিবাহী জাহাজ এসেছে। এর ভিতরে এলপিজি রয়েছে, এলএনজি রয়েছে। একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনের জন্য বছরে 12 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয় সৌদি আরব এবং আরব আমিরাত থেকে। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামায় হরমুজ এরিয়ে লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু এবং ফুজাইরা বন্দর থেকে লোড হচ্ছে বাংলাদেশের ক্রুড অয়েল। কনফ্লিক্ট, ইরান কনফ্লিক্টের জন্য আমরা স্টেট অফ হরমুজ ব্যবহার করতে পারছি না। হরমুজ প্রণালীর বাইরে দিয়ে বাংলাদেশের যে আমদানি, সেটার সেই সাপ্লাই চেইনটা এটা ঠিক আছে। আগামীর সংকট মোকাবেলায় মজুদ সক্ষমতা বাড়ানোর তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। রিফাইনারির ক্যাপাসিটি যদি আমরা বাড়াইতে পারতাম তাহলে আমরা কম দামে অপরিশোধিত তেল এনে সেখানে আমরা পরিশোধন করে মার্কেটে আমরা দিতে পারতাম। জাহাজের হিসেব অনুযায়ী চট্টগ্রাম বন্দর দিয়ে গত 2.5 মাসে 20,938 কোটি টাকা মূল্যের 26,83,000 মেট্রিক টন জ্বালানি আমদানি হয়েছে। এখন জ্বালানি তেলবাহী যেমন চট্টগ্রাম বন্দরে ভিড়ছে, ঠিক তেমনি দ্রুততম সময়ে
জ্বালানি তেল খালাস করে ফিরে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। এরই মধ্যে পেট্রোল পাম্পগুলিতে ভিড় যেমন কমেছে তেমনি চালু হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়া ইস্টার্ন রিফাইনারি। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি থেকে কমল দে, সময় সংবাদ। যশোরে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। জেলা জুড়ে প্রায় 2.5 লাখ মেট্রিক টন চাল উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় যশোরে মাঠ জুড়ে সোনালী ফসলের হাসি। বোরো ধান ঘরে তুলতে দম ফেলার ফুসরত নেই কৃষকের। চলতি মৌসুমে মিনিকেট, রড মিনিকেট, ব্রি 50, বাসমতি, ব্রি 63, ব্রি 67, বিনা 25 ধানের মতো বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের ধান রোপণ করেন চাষিরা। উৎপাদন খরচ কিছুটা বাড়লেও ফলন ভালো হওয়ায় লাভের মুখ দেখার আশা তাদের। সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, জনের দাম বেশি, 1001 টাকা একটা জনের দাম। এতে করে দেখা যাচ্ছে আমরা চালান পুঁজি ভাজানো খুব কষ্টকর ব্যাপার। 3 বিঘে জমি ধান করেছি এবং সুই মিনিকেট ধান, সেগুন ধান। ধানটা মোটামুটি ভালো, তাই 25 মণ করে হতে পারে আশা করা যাচ্ছে। অন্যান্য জেলায় ঝড় বৃষ্টি প্রচুর হয়েছে, কিন্তু আমাদের যশোর জেলায় ঝড় বৃষ্টি হলেও আমাদের ক্ষতির পরিমাণ কম হয়েছে। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে জেলায় ধান উৎপাদন হবে 10,72,000 মেট্রিক টনেরও বেশি, যা থেকে চাল মিলবে প্রায় 7,15,000 মেট্রিক টন। চাউলের উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 7,14,889 মেট্রিক টন এবং আমাদের এখানে যশোরে আমাদের চাউল লাগে 4,68,000 মেট্রিক টনের মতো এবং 2,47,000 মেট্রিক টন আমাদের উদ্বৃত্ত এখানে থাকবে বলে আমরা আশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় আবাদযোগ্য 1,97,850 হেক্টর জমির মধ্যে 1,57,950 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সময় সংবাদ, যশোর। কুষ্টিয়ায় চামড়ার মোকামে চলছে কোরবানি ঈদের চামড়া সংগ্রহের প্রস্তুতি। ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ায় চামড়া সংগ্রহ ব্যাহত হওয়ার শঙ্কা ব্যবসায়ীরা। আবুল হোসেনের ক্যামেরায় SM রাশিদের রিপোর্ট। কুষ্টিয়া চামড়া পট্টিতে আড়তদাররা প্রস্তুতি নিচ্ছেন চামড়া সংগ্রহে। ইতিমধ্যে চামড়ার মোকামে ঘর খালি করা শুরু করেছেন ব্যবসায়ীরা। নিজেদের প্রয়োজন অনুসারে লবণও সংগ্রহ করছেন তারা। ব্যবসায়ীদের দাবি, ট্যানারি মালিকরা বকেয়া টাকা না দিলে চাহিদা অনুসারে চামড়া সংগ্রহ করতে অসুবিধায় পড়বেন তারা। ট্যানারিওয়ালারা যদি ঠিক মতন টাকা পয়সা যদি আমাদের দেয় তাহলে আমরা ঠিক মতন চামড়া কিনতে পারবো, আর যদি ট্যানারিরা ঠিক মতন টাকা পয়সা যদি না দেয় তাহলে আমরা চামড়া কিনতে পারবো না। কিছু ট্যানারি বাদে প্রায় ট্যানারি টাকা দেয় না। এই টাকাটা না দেওয়ার কারণেই দিন দিন আমাদের বাউরালি গেটটা এই শিল্পটাই ধ্বংস হয়ে যাচ্ছে। সরকারের কাছে আমাদের একান্ত কাম্য যে তার সর্বোচ্চ সহযোগিতা এই ব্যবসা প্রতিষ্ঠান বা এই চামড়া ব্যবসায়ীদের জন্য সর্বোচ্চ সহযোগিতা সরকারের যতটুকু থাকে সম্পূর্ণভাবে সেটা প্রয়োগ করা। নজর যদি সরকার দেয় আমাদের ওপরে, তাহলে আমরা হয়তো এই চামড়া শিল্পটাকে আরও অনেক দূর আগায় নিয়ে যেতে পারবো। কোম্পানিরা টাকা পয়সা, পুরাতন টাকা পয়সাগুলো আমাদের দিত, তাহলে হয়তো আমরা আবার নতুন করে ব্যবসাটা গুছাই নিয়ে করতে পারতাম। যে পরিমাণ আমদানি হয় কুরবানির সময়, ওই পরিমাণ আমাদের কাছে টাকাও থাকে না। একটাই কারণ, সেটা হচ্ছে ট্যানারি আলাদা আমাদেরকে কোনো টাকা পয়সা ঠিক মতো দেয় না। তারপরে হচ্ছে ওই দেখা যাচ্ছে আজকে নিল 6 মাসেও কোনো পেমেন্ট আমরা পাই না। এই অবস্থায় যদি চলে, এই শিল্পটা একসময় ধ্বংস হয়ে যাবে। কুষ্টিয়া চামড়া ব্যবসায়ী সমিতির তথ্য মতে জেলায় প্রায় 200 আড়ত ঈদের চামড়া সংগ্রহ করবে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী নারী উদ্যোক্তাদের নিয়ে বুধবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তারা উদ্যোক্তা 101 স্কেল আপ সামিট আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশের নারী নেতৃত্বাধীন ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট তারার ফ্ল্যাগশিপ প্রোগ্রাম উদ্যোক্তা 101-এর উন্নয়ন যাত্রা তুলে ধরা হয়। এর মূল উদ্দেশ্য ব্যবসা পরিচালনা, ব্যবস্থাপনা, আর্থিক জ্ঞান এবং পণ্যের বাজারজাতকরণ সম্পর্কে নারী উদ্যোক্তাদের সঠিক ধারণা দেয়া। এ বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক আরশাদ মাহমুদ চৌধুরী সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক ক্যাম্পেইন করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার সকালে রাজধানীর বিজয় সরণিতে এই ক্যাম্পেইনে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক। তিনি জানান, রাজধানীতে ক্রমবর্ধমান শব্দ দূষণের কারণে মানুষ দিন দিন শ্রবণ শক্তি হারাচ্ছে। শব্দ দূষণ থেকে বধিরতা ছাড়াও নানা জটিল রোগ সৃষ্টি হতে পারে। এ কারণে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, ঘুমে ব্যাঘাত, স্বাভাবিক কর্মক্ষমতা হ্রাস সহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন শিক্ষার্থী, শিশু, হাসপাতালের রোগী, ট্রাফিক পুলিশ, পথচারী এবং গাড়ি চালকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য তুলে ধরতে আয়োজিত এই ক্যাম্পেইনে অংশ নেয় গ্রিন ভয়েস নামের একটি পরিবেশ সংগঠন। ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি উদ্যোগে হামের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক অধ্যাপক ডক্টর এম মাসুদুর রহমান, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য, ইসলামী ব্যাংকের পরিচালক মোহাম্মদ আব্দুল সালাম ও মোহাম্মদ এস.এম. আব্দুল হামিদ উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি নয়াপল্টন শাখার ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর এ.এম. কামাল উদ্দিন মোজাক্কির। বিশ্ব মুদ্রা বাজারে আবারও কিছুটা শক্তিশালী অবস্থানে ফিরছে মার্কিন ডলার। মে মাসের মাঝামাঝি এসে ডলার সূচক বেড়েছে, একই সঙ্গে ইয়েন ও কুয়েতি দিনারের বিপরীতে শক্তিশালী হয়েছে মার্কিন মুদ্রা। তবে ইউরো, রুপি ও দিরহামের বিপরীতে দেখা গেছে মিশ্র প্রবণতা। আন্তর্জাতিক অর্থনৈতিক তথ্য ও বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, 14 মে বিশ্ববাজারে ডলার সূচক দাঁড়িয়েছে 98.5 পয়েন্টে। একদিনের ব্যবধানে যা বেড়েছে 0.02%। সপ্তাহের ব্যবধানে 0.43 আর মাস ব্যবধানে বেড়েছে 0.45%। ইউরোর বিপরীতে কিছুটা শক্তিশালী হয়েছে ডলার। বর্তমানে 1 ইউরোর বিনিময় মূল্য রয়েছে $1.17। দিনে ইউরোর মান কমেছে 0.01%, সপ্তাহে 0.12% এবং মাসের ব্যবধানে কমেছে 0.74%। জাপানি ইয়েনের বিপরীতেও বেড়েছে মার্কিন মুদ্রার দর। বর্তমানে $1 বিনিময়ে পাওয়া যাচ্ছে 157.96 ইয়েন। দিনে ডলারের মান বেড়েছে 0.07%, সপ্তাহের ব্যবধানে বেড়েছে 0.64%। ভারতীয় রুপির বিপরীতে $1 বিনিময় মূল্য দাঁড়িয়েছে 95.66 রুপি। দিনে ডলারের মান কমেছে 0.07%, তবে সপ্তাহের ব্যবধানে বেড়েছে 1.54%। মধ্যপ্রাচ্যের মুদ্রাবাজারে $1 বিনিময়ে পাওয়া যাচ্ছে 3.67 দিরহাম। অন্যদিকে কুয়েতি দিনারের বিপরীতে $1 বিনিময় মূল্য দাঁড়িয়েছে 0.3 দিনার। দিনে ডলারের মান বেড়েছে 0.03%, সপ্তাহের ব্যবধানে বেড়েছে 0.1%। জিনাতারা জশোয়া, সময় সংবাদ। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উচ্চ পর্যায়ের বৈঠকের দিকে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার দিনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতা এশিয়ার শেয়ার বাজারে। লাফিয়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এআই কেন্দ্রিক বিনিয়োগ। চীনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফরের অংশ হিসেবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বহুল প্রত্যাশিত বৈঠককে ঘিরে বাড়ছে কূটনৈতিক ও অর্থনৈতিক আলোচনা। আর সেই বৈঠকের দিকেই বৈশ্বিক বিনিয়োগকারীদের নজর। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার দিনের শুরু থেকেই এশিয়ার শেয়ার বাজারে দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। জাপানের নিক্কেই 225 এর তথ্য অনুযায়ী বৃহস্পতিবার লেনদেনের শুরুতে সূচক 0.01% কমে 63,263.46 পয়েন্টে নেমে আসে। তবে পরবর্তীতে ঘুরে দাঁড়িয়ে সকালের লেনদেনে 63,667.66 পয়েন্টে উঠে নতুন রেকর্ড গড়ে। অন্যদিকে হংকংয়ের হ্যাংসেং ইন্ডেক্স ঊর্ধ্বগতিতে লেনদেন শুরু করেছে। সূচকটি 448 পয়েন্ট বা 1.7% বেড়ে 26,836.66 পয়েন্টে অবস্থান করছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচকও ইতিবাচক প্রবণতায় রয়েছে। লেনদেনের শুরুতে সূচকটি 29.9 পয়েন্ট বা 0.38% বেড়ে 7,873.91 পয়েন্টে পৌঁছেছে।
তাইওয়ানের তাইএক্স সূচক 121.73 পয়েন্ট বেড়ে 41,496.23 পয়েন্টে লেনদেন শুরু করে। পরে লাফিয়ে আগের দিনের তুলনায় 830 পয়েন্টের বেশি বেড়ে 42,205.62 পয়েন্টে উঠে যায়। বাজার বিশ্লেষকদের মতে প্রযুক্তি খাতের বড় কোম্পানিগুলোর শেয়ারে চাহিদা বাড়ায় সূচকগুলোতে গতি এসেছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্সের শেয়ারে শক্তিশালী উত্থান কোম্পানিটিকে $1 ট্রিলিয়ন বাজার মূল্যের ক্লাবের কাছাকাছি নিয়ে গেছে। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ। এরপর যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাজেটে বাতিল হতে পারে পদ্মা সেতুর জন্য মোবাইল সেবায় আরোপিত 1% সারচার্জ, কমছে 300 টাকা সিম কর। 15 বছরে প্রথমবার করের বোঝা কমার প্রতীক্ষায় অপারেটররা। বৈশ্বিক অস্থিরতার মধ্যেও জ্বালানি আমদানিতে রেকর্ড, বছর ব্যবধানে এসেছে দ্বিগুণ। হরমুজ এরিয়ায় স্পট মার্কেট থেকে সংকট সামাল, মজুদ সক্ষমতা বাড়ানোর পরামর্শ। এবং আওয়ামী লীগ এমপি মন্ত্রীর দেশে থাকা 30,000 কোটি টাকার অবৈধ সম্পদ জব্দ। আইনি মারপ্যাচে আসছে না বিদেশেরগুলো, লুটের অর্থ দ্রুত রাষ্ট্রীয় কোষাগারে ফেরানোর তাগিদ। এই ছিল এই সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।